যারা তাড়াতাড়ি করে ডাইনিং টেবিলের মাঝখানে রাখা লবণের পাত্রটা এনে এক খাবলা লবণ নিয়ে কফের মুখে দিয়ে চামচ দিয়ে নাড়তে থাকে। চোখ মুখে ফুটে আছে পৈশাচিক এক আনন্দ। শিরিন খালার আসার আওয়াজ শুনে তাড়াতাড়ি করে লবণের পাত্রটা যথাস্থানে রেখে ভালো মানুষের মতো দাঁড়িয়ে রইল যারা। শিরিন খালা যারাকে বোতলটা দিয়ে বলে, এই যে নাও তোমার বোতলটা। যারা বোতলটা নিয়ে বলে, ঠিক আছে, এবার তুমি কফিটা দিয়ে আসো নুহাস ভাইকে, তাড়াতাড়ি গিয়ে, না হলে আবার ঠান্ডা হয়ে যাবে, তখন খেতে মজা লাগবে না। হ্যাঁ হ্যাঁ, আমি যাইতেছি। শিরিন খালা চলে যেতেই যারা বিড়বিড় করে বলে, এই মজাটা তো মিস করা যাবে না। বলেই দৌড়ে সিঁড়ি পেয়ে নিজের ঘরে চলে গিয়ে পর্দার আড়ালে লুকিয়ে নুহাসের ঘরের দিকে তাকিয়ে রইল। শিরিন খালা নুহাসকে কফি দিয়ে চলে গেছে, কিন্তু না, অনেকটা সময় পেরিয়ে গেছে, নুহাসের কোনো আহাজারির আওয়াজ শোনা গেল না। যারা ভ্রুকুচকে বলে, কি হলো ব্যাপারটা, কোনো সাড়া শব্দ আসছে না কেন? যারা ঘর থেকে বেরিয়ে পা টিপে টিপে নুহাসের ঘরের সামনে গিয়ে কান পেতে দাঁড়িয়ে রইল। না, নুহাসের কোনো সারা শব্দ নেই। যারা এবার আস্তে করে পর্দাটা সরিয়ে ভেতরে তাকাতে যা দেখলো, তাতে যারার চোখ দুটো রসগোল্লার ন্যায় বড় বড় হয়ে যায়। নিজের দু চোখকে সে বিশ্বাস করতে পারছে না। সে কি ভুল দেখছে নাকি? যারা নিজের দুই হাতে দুই চোখ কচলে নিল। না, সে ঠিকই দেখছে। নুহাস লবণ মেশানো কফিটা তৃপ্তি ভরে খাচ্ছে, মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছে। যারার মাথা ঘুরছে এটা দেখে। একজন স্বাভাবিক মানুষ কি করে নুনে পোড়া কফিটা এত তৃপ্তি করে খেতে পারে? যারা চোখ মুখ বিকৃত করে মনে মনে বলে, এ তো মানুষ নয়, এ তো স্বয়ং সমুদ্রে বাস করা সামুদ্রিক প্রাণী। এই লোক কেন নোনা জল থেকে স্থলে চলে আসলো? যারা আর দাঁড়িয়ে থাকতে পারছে না। এখানে আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে মাথা ঘুরে নিশ্চিত পড়ে যাবে। যারা আস্তে করে সরে আসে, এলোমেলো পায়ে হেঁটে নিজের ঘরে এসে ধপ করে বেডে বসে পড়ল। বেডের উপরে রাখা ওয়াটার বোতলটা নিয়ে ক্যাপ খুলে ঢপঢপ করে পানি খেতে শুরু করলো। পানি খেয়ে যারা অবিশ্বাস্য গলায় বলে, এটা কি করে সম্ভব? নুহাস ভাই কি করে এই লবণ মেশানো কফি খেলো? নাকি আমি লবণের জায়গাতে চিনি মিশিয়ে দিয়েছি? কিন্তু পাত্রটা তো লবণের পাত্রই ছিল, চিনির পাত্র তো কিচেনে থাকে তাহলে। যারা কথাটা বলেই ঠোঁট কামড়ে ধরে তব্দা মেরে বসে রইল। আজকে আর তার সারা রাত্র ঘুম হবে না এই চিন্তায়। জাহিন প্রায় 15 মিনিট বসে রইল এক জায়গাতে। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে উঠে দাঁড়িয়ে হাঁটা ধরল বাড়ির ভেতরে যাওয়ার উদ্দেশ্যে। জাহিন কিছু একটা মনে করে ওপরের দিকে তাকাতে অয়ন্তীকে ব্যালকানিতে দাঁড়িয়ে থাকতে দেখে থমকে যায়। এই মেয়ে ঠান্ডা বাতাসের মাঝে এভাবে দাঁড়িয়ে আছে কেন? তাও আবার গরম কাপড় ছাড়া। জাহিন দ্রুত পায়ে হেঁটে নিজের ঘরে এসে আলমারি থেকে দেখে একটা লাল শাড়ি বের করে ব্যালকানিতে এসে অয়ন্তীর গায়ে শালটা পেঁচিয়ে দিয়ে বলে, এভাবে ঠান্ডার মাঝে দাঁড়িয়েছেন কেন অয়ন্তী? আকস্মিক নিজের গায়ে শাল আর জাহিনের কণ্ঠস্বর শুনে অয়ন্তী চমকে গিয়ে জাহিনের দিকে তাকায়। জাহিন ভ্রুকুচকে বলে, কোনো সমস্যা? অয়ন্তী শালটা নিজের গায়ে ভালো করে ছড়িয়ে নিয়ে মাথা নাড়িয়ে নিচু গলায় বলে, না, কোনো সমস্যা নেই। তাহলে এইভাবে ঠান্ডার মাঝে দাঁড়িয়েছেন কেন? অয়ন্তী আকাশের দিকে পুনরায় নজর রেখে বলে, আচ্ছা, প্রিয় মানুষ হারানোর যন্ত্রণা কি কখন ভুলে যাওয়া যায় না? অয়ন্তীর মুখে আকস্মিক এমন কথা শুনে জাহিন বড্ড অবাক হয়। জাহিনের উত্তরের অপেক্ষা না করে অয়ন্তী কোমল স্বরে বলে, দূর আকাশে ওই 4টার পাশে যে দুটো তারা ঝলমল করছে, ওই তারা দুটোকে আমি কিভাবে জানেন? জাহিন আকাশের দিকে তাকিয়ে নির্বিকার ভঙ্গিতে প্রশ্ন করল, কি ভাবেন? একটা আমার মা, আর ঠিক তার পাশেরটা আমার দাদু। যখনই তাদের কথা আমার খুব মনে পড়ে, তখনই আমি আকাশের শত শত তারাদের ভিড়ের মাঝে তাদেরকে খুঁজে বেড়াই। কথাটা বলতে বলতে অয়ন্তীর কপল বেয়ে গড়িয়ে পড়ে চোখের নোনা জল। অন্যদিকে জাহিনের দুই চোখ ভরে উঠেছে নোনা জলে। চোখের পলক ফেললেই গড়িয়ে পড়বে সেই নোনা জল। জাহিন ঢোক গেলে ধরা গলায় বলে, যারা আমাদের ছেড়ে চলে যায় আজীবনের জন্য, তারা কি সত্যি আকাশের তারা হয়ে যায়? জানি না, কিন্তু আমার বিশ্বাস আমার মা আর দাদু আকাশের তারা হয়ে আমাকে সব সময় দেখছে। জাহিন আহত গলায় বলে, তাহলে কি ভাইও আমাকে দেখছে আকাশের তারা হয়ে? হয়তো। জাহিন কিছু একটা ভেবে চোখের জল মুছে নিয়ে তপ্ত নিঃশ্বাস ছাড়ে অন্যদিকে ফিরে। পুরুষ মানুষদের এভাবে মেয়ে মানুষের মতো চোখের জল ফেলতে নেই।
তাদের মনের ভেতরে শত শত যন্ত্রণাকে মাটি চাপা দিয়ে সবসময় শক্ত থেকে মেয়েদের চোখের জল মুছে দিতে হয়, এটাই প্রকৃতির নিয়ম। জাহিন অয়ন্তীর দিকে ফিরে তাকায়। মেয়েটা নিঃশব্দে অবিশ্রান্ত ধারায় কান্না করে যাচ্ছে। মেয়েটাকে একটু সান্ত্বনা দেওয়া উচিত তার। জাহিন 2 হাত বাড়িয়ে অয়ন্তীর ছোট মুখখানা নিচে 2 হাত দ্বারা আগলে নেয়। অয়ন্তী অশ্রুসিক্ত নয়নে জাহিনের দিকে তাকিয়ে আছে। জাহিন অয়ন্তীর চোখের জল মুছে 2 হাত অয়ন্তীর গালের ওপর রেখেই নরম গলায় বলে, যারা আল্লাহর কাছে অতি প্রিয় মানুষ হয় তাদেরকে আল্লাহ তাআলা একটু বেশি তাড়াতাড়ি আমাদের সকলের কাছ থেকে কেড়ে নেয়। তো এটা নিয়ে কষ্ট না পেয়ে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা উচিত, তাই না? অয়ন্তী জাহিনের দিক থেকে দৃষ্টি সরিয়ে নেয়, কিন্তু কিছু বলে না। জাহিনের কথা শুনে অয়ন্তীর কান্না থামছে, কিন্তু ফুপানো কমেনি। কান্না করার কারণে অয়ন্তীর চোখ মুখ লাল হয়ে আছে, বিশেষ করে নাকের ডগা লালচে হয়ে আছে। লাল ঠোঁট জোড়া কান্না করার জন্য তীর তীর করে কাঁপছে। জ্যোৎস্নার আলোতে অয়ন্তীকে অপূর্ব লাগছে জাহিনের চোখে। জাহিন শুকনো ঢোক গেলে তাকে অয়ন্তীর দিকে অন্য দিনগুলোর তুলনায় আজকে বেশি বড্ড টানছে। মনে সকল অবাধ্য অনুভূতিরা যেন জেগে উঠেছে ধীরে ধীরে। বুকের ভেতর থাকা হৃৎপিণ্ডটা এভাবে লাফাচ্ছে কেন? মনে হচ্ছে যেন এক্ষুনি বেরিয়ে যাবে। বড্ড অধৈর্য দেখা গেল জাহিনকে, কিন্তু নিজের তাল হারালো না। আজকে না হয় নিজের মনের ভেতর সুপ্ত হয়ে থাকা ইচ্ছেগুলোকে একটু প্রাধান্য দেওয়াই যেতে পারে। জাহিন কিছুক্ষণ ঠোঁটে ঠোঁট চেপে রেখে প্রগাঢ় গলায় বলে, অয়ন্তী, অয়ন্তী চোখ তুলে তাকায় জাহিনের পানে। জাহিনের শান্ত চোখের গভীর চাউনি দেখে অয়ন্তীর বুকটা ধক করে ওঠে। জাহিনের আজকের এই চাউনি বড্ড অন্যরকম লাগছে অয়ন্তীর কাছে। সেটা মেয়ে হয়ে সে স্পষ্ট বুঝতে পারছে জাহিনের চোখের ভাষা। অয়ন্তী ঢোক গিলল। জাহিন পুনরায় বলে উঠল, একটা কথা বলবো, রাখবেন? অয়ন্তী নিচু গলায় বলে, কি কথা? জাহিন ঘোর লাগা কণ্ঠে বলল, আপনাকে যদি আজকে একটু গভীরভাবে ছেড়ে দিই তাহলে কি আমি খুব বেশি অপরাধী হয়ে যাবো আপনার চোখে? জাহিনের মুখে এমন কথা শুনে অয়ন্তীর দম আটকে যায়। কি বলবে সে জাহিনকে? এমনভাবে আবদার করলে কি ফিরিয়ে দেওয়া যায়? যায় না তো। আর সেখানে যদি হয় তার স্বামী। অয়ন্তী লজ্জায় চোখ বন্ধ করে নিয়ে অপেক্ষা করে নতুন এক স্পর্শে। জাহিন অয়ন্তীর বন্ধ চোখের পাতা দেখে বুঝতে পারল অয়ন্তী তাকে অনুমতি দিয়েছে। জাহিন আস্তে করে ঝুঁকে আসে অয়ন্তীর মুখের দিকে। জাহিনের গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে অয়ন্তীর মুখে। জাহিন অয়ন্তীর লাল হয়ে থাকা নাকের ডকায় নিজের পুরুষালী ঠোঁট ছোঁয়ায়। প্রথম কোনো পুরুষের ছোঁয়া পেয়ে অয়ন্তী মুচড়ে ওঠে। শীত দ্বারা বেয়ে চলে যায় এক নাম না জানা এক অনুভূতি। সমস্ত কায়া কেঁপে ওঠে তার। শরীর যেন অসাড় হয়ে আসছে তার, কিন্তু তারপরও ঠাঁই হয়ে দাঁড়িয়ে রইল সে। জাহিন নিজেকে আর ধরে রাখতে না পেরে নিজের ঠোঁট এগিয়ে নেয় অয়ন্তীর কাঁপতে থাকা ওষ্ঠোদ্বয়ের দিকে। জাহিন ভারী নিঃশ্বাস ফেলে ছুঁয়ে দেয় অয়ন্তীর ওষ্ঠোদ্বয়। অয়ন্তী চোখ বন্ধ করে অনুভব করছে এক নাম না জানা অনুভূতি। নিজের অজান্তেই নিজের হাত দ্বারা জাহিনের হাত শক্ত করে খামচে ধরে। জাহিনের এতে কোনো হুঁশ নেই, সে আছে অন্য এক মত্তে। কিন্তু হঠাৎ করেই জাহিন অয়ন্তীর কাছ থেকে ছিটকে ধরে আসে। দুজনেই জোরে জোরে শ্বাস নিচ্ছে। অয়ন্তী লজ্জায় মাথা নিচু করে রেখেছে। জাহিন নিজের ঠোঁট কামড়ে ধরে। অয়ন্তী আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে থেকে দৌড়ে রুমের ভেতর চলে যায়। জাহিন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে। কী করে বসলো আবেগের বসে এটা সে? অয়ন্তী কী ভাববে এবার? এত জলদি এমনটা করতে চায়নি সে। আস্তে ধীরে এগোতে চেয়েছিল, কিন্তু সবটা যেন চোখের পলকে ঘটে গেল। জাহিন এলোমেলো পায়ে গিয়ে ব্যালকনিতে রাখা দোলনাতে বসে পড়ে। এবার অয়ন্তীর সামনে যাবে কী করে সে? বড্ড অস্বস্তি বোধ হবে তার। হয়তো অয়ন্তীরও এমনটা হবে। জাহিন চোখ বন্ধ করে হাঁটুর ওপর কনুই রেখে 2 হাত দ্বারা মাথার চুল শক্ত করে খামচে ধরে। এদিকে অয়ন্তী গায়ে মাথায় কম্বল ছড়িয়ে নিয়ে শুয়ে আছে। কি করে সে এবার জাহিনের সামনে যাবে? সে তো লজ্জায় মরিয়ে যাবে। অয়ন্তী নিজের ঠোঁটের ওপর হাত রেখে লাজুক হাসল। ভেসে উঠে চোখের সামনে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সুন্দর মুহূর্তটা। আজকে আর 2 চোখের পাতায় হয়তো ঘুম এসে ধরা দিবে না। এই চিন্তায় হয়তো সারা রাত বিভোর থাকবে। ঘড়ির কাঁটায় সকাল 8:30 বাজে। অয়ন্তী আধা বোঝা চোখে তাকিয়ে আবারও চোখ বন্ধ করে নিয়ে কয়েক মুহূর্ত পরে সম্পূর্ণরূপে চোখ মেলে ছাদের উপরে ঝুলে থাকা সাদা রঙের ফ্যানের দিকে তাকিয়ে রইল। কিন্তু কিছু একটা মনে পড়তেই চোখ বড় বড় করে তড়াক করে শোয়া থেকে উঠে বসে। ঘরের চারিদিকে নজর বুলিয়ে দেখে নেয় জাহিন আছে কিনা, কিন্তু জাহিনের কোনো অস্তিত্ব পাওয়া গেল না। কোথায় গেল লোকটা? হয়তো নিচে আছে,
রাতের বেলা কখন যে চোখ লেগে গিয়েছিল অয়ন্তী বুঝতেই পারেনি। আর জাহিনী বা কখন আসলো রুমে রাতের বেলা। অয়ন্তী তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে বিছানা ঠিক করে ফ্রেশ হয়ে নিচে নামে। অয়ন্তী নিচে নেমে দেখে সবাই ডাইনিং টেবিলে বসে আছে, কিন্তু জাহিন নেই। অয়ন্তীকে দেখা মাত্রই রুমা আক্তার অয়ন্তীর দিকে এগিয়ে এসে বলেন, অয়ন্তী, তুমি ঠিক আছো এখন? অয়ন্তী চাচি শাশুড়ির মুখে হঠাৎ এমন প্রশ্ন শুনে অবাক হয়ে বলে, আমার আবার কি হবে? জাহিন যে বললো তুমি নাকি মাথা ব্যথার কারণে রাতে ঘুমাতে পারেনি ভালো করে, তাই তো আমরা তোমাকে আর ডাকিনি। অয়ন্তী চোখ বড় বড় করে বলে, মাথা ব্যথা আমার। হুম। উনি কোথায়? কে? জাহিনও তো সকাল হতে না হতে তড়িঘড়ি করে চলে গেল, এমনকি নাস্তাটাও করে যায়নি। কি নাকি গুরুত্বপূর্ণ কাজ আছে। অয়ন্তী মনে মনে হাসলো। বুঝতে পারলো সবাইকে বলা জাহিনের মিথ্যা কথার মানেটা, যাতে করে তার মুখোমুখি জাহিনকে না পড়তে হয় আর অয়ন্তী ঘুমিয়ে থাকার সুযোগটা কাজে লাগিয়ে পালিয়ে যেতে পারে। কিন্তু একভাবে ভালোই হয়েছে জাহিনের সকাল সকাল চলে যাওয়াতে, না হলে তারও জাহিনের সামনে পড়তে ভীষণ লজ্জা লাগতো। কিন্তু স্বামী স্ত্রীর মাঝে এমনটা হওয়া তো স্বাভাবিক। তাহলে দুজনের মাঝে এত জড়তা কাজ করছে কেন? হয়তো তাদের দুজনের এই সম্পর্কটা সেই পর্যায়ে এখনো পৌঁছায়নি। রুমা আক্তার বলেন, চলো নাস্তা করে নিবে, অসুস্থ অবস্থায় না খেয়ে আর থাকতে হবে না। চাচি, আমি এখন ঠিক আছি, আমাকে নিয়ে চিন্তা করবেন না তো। আগে সবাই নাস্তা করুক, তারপর আমি আপনাদের সাথে করব। আচ্ছা, আমাদের সাথেই করি। কিছুক্ষণ পরেই যারা কলেজ ড্রেস পরে একেবারে নিচে নেমে আসে। ডাইনিং টেবিলের চেয়ারে বসতে বসতে বলে, মা জলদি নাস্তা দাও, খুব খিদে পেয়েছে। জোহরা বেগম গ্লাসে পানি ঢালতে ঢালতে বলে, বস, দিচ্ছি। এদিকে আজমল শেখ খাওয়া শেষ করে হাত ধুতে ধুতে বলেন, তোমার পড়ালেখা কেমন চলছে যারা? জি বাবা, ভালো। ভালো হলেই ভালো। আর বোর্ড পরীক্ষারও তো দেরি নেই। আমি তোমার রেজাল্ট যেন ভালো দেখি। জি বাবা। এমন সময় আহান ফোরন কেটে বলে ওঠে, চাচু আপু না একটুও পড়াশোনা করে না, সবসময় একে নিয়ে চিন্তা করে। তুমি আপুকে আচ্ছা করে বকে দাও, পরের বার যেন আপু ভালো করে পড়াশোনা করতে পারে। আজমল শেখ গম্ভীর গলায় বলেন, সারা বছর কি করলে না করলে সেটা আমার দেখার বিষয় নয়। আমি তোমাদের দুজনেরই বছর শেষে ভালো রেজাল্ট দেখতে চাই। তাই একজন আর একজনের খোঁজ না ধরে নিজের পড়াশোনায় মনোযোগী হও। কথাটা বলে আজমল শেখ নিজের ঘরে চলে যান। আর যাওয়ার আগে স্ত্রীকে বলেন ঘরে যাওয়ার জন্য। বাবা চলে যেতেই যারা কটমট চোখে আহানের দিকে তাকায়। টেবিলে আপাতত যারা আর আহান ছাড়া কেউ নেই। অন্যরা সবাই খাওয়া দাওয়া করে চলে গেছেন। যারার ইচ্ছা করছে আহানের মুখে সেল্লোটেপ মেরে দিতে, যাতে পরের বার এসব কথা বলতে না পারে। আহান যারা চাউনি দেখে চিৎকার করে বলে, মা দেখো আপু আমার দিকে কিভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমাকে খেয়ে ফেলবে। যারা রেগে বলে, এই চুপ, একদম চিৎকার করবি না। এই, তুই আমার ভাই নাকি দুশ্মন বলতো? বাবার কাছে এসব কথা বলা কি খুব দরকার ছিল? আহান কিছু বলতে যাবে তখনই রুমা আক্তার কিচেন থেকে এসে বলেন, উফ, তোরা দুই ভাই বোন একসাথে হলে ঝগড়া করিস। আর আহান, তোরই বা এইসব কথা বলার কি দরকার ছিল তোর চাচ্চুকে? বলেছি, বেশ করেছি, আরও বলবো। যারা বসা থেকে উঠে আহানের দিকে তেতে যেতে নিবে তখনই আজমল শেখের গলার আওয়াজ ভেসে আসে রুম থেকে। আমি যেন আর একটা আওয়াজও না শুনি তোমাদের। চুপচাপ খাওয়া দাওয়া করে দুজনে সময় মতো স্কুল আর কলেজে যাও। যারা বসে রাগে চোখে আহানের দিকে তাকিয়ে আছে। আহানও বোনকে ভিংচে কেটে যাচ্ছে সমান তালে। অয়ন্তী হাঁ করে দুই ভাই বোনের ঝগড়া দেখছে। এ যেন টম এন্ড জেরি, একজনের থেকে আরেকজন। কিছুক্ষণ পরেই নুহাস আসে। নুহাসকে রেখেই জাহিন চলে গেছে। নুহাস জাহিনের সাথে যেতে চেয়েছিল, কিন্তু জাহিনই নুহাসকে পরে আসতে বলে গেছে। নুহাস এক পলক জায়রার দিকে তাকিয়ে আহানের পাশের চেয়ারে বসে আহানের গাত চাপড় মেরে বলে, কি আহান বাবু, এখনো খাওয়া হয়নি? আহান হেসে বলে, খাচ্ছি তো, তাড়াতাড়ি খেলে তো গলায় খাবার আটকে যাবে, তাই আস্তে ধীরে খাচ্ছি। তাই ঠিক আছে, আস্তে ধীরে খাও। এমন সময় সারা বিড়বিড় করে বলে, এসে গেছে সামুদ্রিক প্রাণী। নুহাস জারার বিড়বিড়ানো শুনে তার দিকে তাকায়। যারা নিচের দিকে তাকিয়ে খেয়ে যাচ্ছে। রুমা আক্তার নুহাসকে খাবার দিতে দিতে বলেন, আহান, তাড়াতাড়ি খাবারটা শেষ করো, স্কুলের সময় হয়ে যাচ্ছে। এদিকে যারা খাবার খাওয়া থামিয়ে ভাবি আর চাচিকে উদ্দেশ্য করে বলে,
চাচি, ভাবি, জানো আমাদের বাড়িতে একটা সামুদ্রিক প্রাণী আছে। অয়ন্তী আর রুমা আক্তার অবাক হয়ে যায় এমন কথা শুনে। নুহাস বুঝতে পারছে সামুদ্রিক প্রাণী যে তাকে বলা হয়েছে। তাই নুহাস কিছু না বলে অধর কোণে হাসি রেখা রেখে মাথা নিচু করে চুপচাপ খেয়ে যাচ্ছে। অয়ন্তী ভ্রুকুচকে বলে, সামুদ্রিক প্রাণী এই বাড়িতে কে? যারা চিবিয়ে চিবিয়ে বলে, আমাদের আশেপাশেই আছে, যে নুনে পড়া কফি তৃপ্তি সহকারে খায়। কিসব বলছো তুমি? যারা, কিছু বুঝতে পারছি না আমি। রুমা আক্তার বলে, ওর কথা বাদ দাও তো অয়ন্তী, তুমি বরং খাওয়া শুরু করো। যারা হাত ধুতে ধুতে বলে, ভাবি, তোমার বুঝে লাভ নেই। আমি যা বুঝার বুঝে গেছি গতকাল রাত্রে। আমি এখন আসি, আমার কলেজে লেট হচ্ছে। আর আহান, তোর খাওয়া শেষ হয়ে থাকলে চল, যথেষ্ট খেয়েছিস, আর খেতে হবে না। এমন সময় জোহরা বেগম যারা আর আহানের টিফিন বক্স নিয়ে এসে বলেন। টিফিন বক্স দুটো দুজনে নিয়ে যাও। যারা বিরক্ত গলায় বলে, মা, তোমাকে বলেছি না আমি এসব টিফিন ফিফিন নিয়ে যাব না। তারপরও কেন দাও বলো তো, ভালো লাগে না। জোহরা বেগম চোখ গরম করে বলেন, চুপচাপ টিফিন বক্সগুলো নিয়ে যাও। আহানেরটা আহানের ব্যাগে ভরে দিবে। যারা চলে যায়। নুহাস চুপচাপ বসে খাচ্ছে আর রাতের ঘটনাটা মনে করে মুচকি মুচকি হাসছে। যারা যে তার রাত্রে করা অভিনয়টা বুঝতে পারেনি, এটা মনে করে মূলত হাসছে। রাতের বেলা ঘটনা। রাতে শিরিন খালার কফি নিয়ে আসতে দেরি হচ্ছে বলে নুহাস নিজের রুম থেকে বেরিয়ে এসে করিডোরে দাঁড়ায়। তখনই ডাইনিং টেবিলের দিকে নজর যেতেই যারাকে কফির মগে লবণ মেশাতে দেখে নুহাস হতভম্ব হয়ে যায়। চোখ বড় বড় করে যারার করার কাজগুলো দেখে যাচ্ছে সে। যারা উপরের দিকে তাকাতেই নুহাস শট করে নিজের রুমে ঢুকে সশব্দে হেসে ওঠে। নুহাসের চোখের সামনে এখনও যেন দৃশ্যটা ভাসছে, কিন্তু এটা বুঝতে পারছে না ওই কফিটি কি ওরই জন্য নাকি অন্য কারোর জন্য। এর কিছুক্ষণ পরেই শিরিন খালা নুহাসের রুমে কফির মগ নিয়ে এসে বলে, নুয়াস ভাই, তোমার কফি। নুহাস ল্যাপটপের দিকে দৃষ্টি রেখে বলে, টেবিলে রাখো। শিরিন খালা কফির মগ রেখে চলে যায়। নুহাস এক দৃষ্টিতে তাকিয়ে আছে কফির মগটার দিকে। কফির মগে চুমুক দিবে নাকি দিবে না ভেবে দুটানাই পড়ে গেল। তবে একবার একটু টেস্ট করে দেখা যাক এটা যারা লবণ মিশিয়ে দেওয়া কফির মগটা কিনা। নুহাস কফির মগটা নিয়ে জিহ্বা দিয়ে কফি টেস্ট করার সাথে সাথে থুতু ফেলে দিয়ে চোখ মুখ খিচে বলে, ভাই রে ভাই, সমুদ্রে থাকা সব লবণ কফির মগে ঢেলে দিয়েছে মেয়েটা। এই কফি খেলে নিশ্চিত আমার কপালে মরণ লেখা আছে। এই কফি কিছু দিয়ে খাওয়া যাবে না। নুহাস কফির মগটা নিয়ে ওয়াশরুমের দিকে যেতে নিবে, তখনই পর্দার আড়ালে থাকা কারোর অস্তিত্ব বুঝতে পেরে থেমে যায়। আধর কোণে হাসি রেখে নুহাস পায়চারি করা শুরু করে দিয়ে কফির মগটা নিজের মুখের সামনে এনে এমন একটা ভাব ধরছে যেন সে কেউ দেখে বুঝতে পারে নুহাস তৃপ্তি ভরে কফিটা খাচ্ছে। কিন্তু আসলে নুহাস তো এই কফির এক চুমুকও খায়নি। আর উল্টো দিকে যারা ভেবে বসে রয়েছে নুহাস কফিটা তৃপ্তি ভরে খেয়েছে। নুহাস নাস্তা করে বের হতে নিবে, তখনই অয়ন্তীর ডাক পড়ে। নুহাস অয়ন্তীর দিকে ফিরে বলে, কিছু বলবেন ভাবি? অয়ন্তী একটা হলদে রঙের ব্যাগ নুহাসের দিকে এগিয়ে দিয়ে বলে, আসলে এই ব্যাগটা সারাফ ভাইকে, মানে আপনার বন্ধুকে একটু দিয়ে দিতে পারবেন? নুহাস ভ্রু কুচকে বলে, কি আছে এতে? শার্ট। কার শার্ট? সারাফ ভাইয়ার। আসলে আমার ফ্রেন্ড লিজা ওনার শার্টটা নষ্ট করে। আচ্ছা, বুঝতে পেরেছি। আমি সারাফকে শার্টটা দিয়ে দিব। আচ্ছা। নুহাস শার্টটা নিয়ে চলে যায়। অয়ন্তীও নিজের রুমে চলে যায়। বাড়িটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে অয়ন্তীর কাছে। তবে চাচি শাশুড়ি, শাশুড়ি মা, দাদি শাশুড়ি আর দাদা শ্বশুর আছেন, কিন্তু তারাও নিজের ঘরে বিশ্রাম নিচ্ছে। অয়ন্তীর একা রুমে থাকতেও ভালো লাগছে না, তাই ভাবলো একটু ছাদে যাওয়া যাক। যেই ভাবা সেই কাজ। অয়ন্তী চলল ছাদে। ছাদের দরজা খুলতেই ওই দিনের মতোই কবুতরগুলো ঝাঁকে ঝাঁকে উড়ে গেছে, কিন্তু গতবারের মতো এবার আর অয়ন্তী ভয় পায়নি, বরং চোখে মুখে ফুটে উঠেছে আনন্দের হাসি। ছাদের মাঝে দৌড়ে গিয়ে অয়ন্তী বসে থাকা কবুতরগুলোকে উড়িয়ে দিল। শেখ বাড়ির সব কিছুর থেকে অয়ন্তীর কাছে ছাদটা যেন সব থেকে প্রিয় হয়ে উঠল এই মুহূর্তে। অয়ন্তীর নজর পড়ে ছাদের কোণে থাকা কবুতরের খাবারের ওপরে। অয়ন্তী এগিয়ে গিয়ে এক মুঠো সরিষা নিয়ে কবুতরগুলোর দিকে ছড়িয়ে দিল। কবুতরগুলো ঝাঁক বেঁধে উড়ে এসে ছাদের মেঝেতে থাকা সরিষার দানাগুলো ঠুকরে ঠুকরে খেতে শুরু করলো। অয়ন্তী হাসি মুখে সেই সুন্দর দৃশ্যটা প্রাণ ভরে দেখছে। নুহাস থানায় এসেছে সারাফের শার্ট নিয়ে। নুহাসকে থানায় দেখে সারাফ নিজের চেয়ারে হেলান দিয়ে বসে মজার ছলে বলে, আরে নুহাস পল্লী যে, তা আমার থানায় আসার কারণ কি আপনার নুহাস পল্লী? কারণ আমায় মামলা টামলা করতে এসেছেন নাকি?
নুহাস বিরক্ত হয়ে চেয়ারের বসতে বসতে বলে। তুই বড্ড কথা বলিস শারাফ। সারাফ হেসে বলে, ভাই দেখো, আল্লাহ আমাদের মুখ দিয়েছে কথা বলার জন্য, আর এখন এই মুখ যদি কথা না বলে চালায় তাহলে তো আমার মুখ পুরাই অকেচ হয়ে যাবে। কথায় আছে, দা আর মুখে যত শান দিবি ততই ধারালো হবে। নুহাস গম্ভীর গলায় বলে। হয়েছে? সারাফ ভ্রুকুচকে বলে, কি হবে? তোর লেকচার দেওয়া। সারাফ নিচু গলায় বলে। হয়েছে। নুহাস ব্যাগটা সারাফের দিকে এগিয়ে দিয়ে বলে। নে ধর। সারাফ ব্যাগটা নিতে নিতে বলে, কি এটা? তোর শার্ট। যাক, তাহলে তোর এত বছর পরে মনে পড়লো আমার শার্টটা ফিরিয়ে দিতে। তোর ওই শার্টটা কবেই পা মোছার কাপড় বানিয়ে আগুনে পুড়ে সেই ছাই বাতাসে উড়িয়ে দিয়েছি আমি। সারাফ অবিশ্বাস্য গলায় চোখ বড় বড় করে বলে। তুই আমার শার্টটা দিয়ে সব অকাজ করেছিস নুহাস পল্লী? নুহাস বিরক্তি গলায় বলে। তোর 5 বছর আগে শার্টের জন্য এত ঢং না করলেও চলবে, এমন অনেক শার্ট আমি তোকে দিয়ে রেখেছি। সারাফ ঢং করে বলে। ও, তুই কি আমাকে খোটা দিচ্ছিস এর জন্য? থাক, তোর সব শার্ট আমি ফিরিয়ে দেবো খুব তাড়াতাড়ি, তারপরও তোর খোটা শুনতে আমি রাজি নই। নুহাস ক্লান্ত গলায় বলে। আমি তোর এই ঢং আর নিতে পারছি না, আমি গেলাম। তাহলে এই ব্যাগের ভিতরে কোন শার্ট আছে? নুহাস বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে। লিজা নামের মেয়েটা শার্টটা পাঠিয়েছে আপনার জন্য। সারাফ থমকে যায় লিজার নামটা শুনে। নুহাস সারাফকে পরখ করে বলে। কি মনে লাড্ডু ফুটছে নাকি আপনার? এই নুহাস, তুই যা তো এখান থেকে, বেশি কথা না বলে। যাচ্ছি, আমি তোর এই থানায় থাকতে আসিনি। নুহাস চলে যায়। সারাফ ব্যাগ থেকে শার্টটা বের করতেই একটা চিঠি পায়। সারাফ চিঠির ভাঁজ খুলে চিঠিটা পড়তে শুরু করে। এই যে মিস্টার ফারাফ নাকি শারাফ মির্জা, শুনলাম আপনি নাকি এসআই। তো মিস্টার এসআই সাহেব, শুনেন, আপনার শার্টটা আমি ঠিক করে দিয়েছি। এখন আর আমার নামে মামলা ঠুকতে হবে না আপনাকে এত কষ্ট করে। এখন এই শার্টটা আপনি আজীবন আপনার গলায় ঝুলিয়ে রেখে বসে থাকেন। ও আরেকটা কথা, লিপস্টিকের দাগটা তুলতে পারি নাই, তাই সেই জায়গাতে সুন্দর করে একটা সুতোর কারুকাজ করে দিয়েছি। আর হ্যাঁ, কারুকাজটা দেখে আবার অন্য কিছু ভেবে বসবেন না, আপনারা ছেলেটা তো আবার একটু বেশি বোঝেন, তাই আগে ভাগেই বলে দিলাম কথাটা। আমার মাথায় তখন যা এসেছে তাই করেছে, বুঝলেন? তাই পুনরায় আবারও বলছি, সাবধান, অন্য কিছু ভাববার চেষ্টাও করবেন না। ইতি লিজা হক। সারাফ তাড়াতাড়ি করে শার্টটা মেলে ধরে চোখের সামনে। লাভ আকৃতির ডিজাইনটা দেখা মাত্রই সারাফের ঠোঁটের কোণে ফুটে ওঠে মৃদু হাসি। মেয়েটা কি তাকে এভাবে প্রেম নিবেদন করলো নাকি? কিন্তু চিঠিতে তো স্পষ্ট বলে দিয়েছে অন্য কিছু না ভাবার জন্য। তাও আবার একবার নয়, দুবার লিখেছে কথাটা। লিজা বললেই হলো, সারাফ যা খুশি তাই ভাবতে পারে। সারাফের ভাবনাটা একান্তই নিজের। এখানে লিজা নাক গলানোর কে? ভাই, আপনার হাতে কি হয়েছে? আপনার হাতে এভাবে কে খামচি দিল? মাসুমের এমন কথা শুনে জাহিন হকচকিয়ে উঠে নিজের বাঁ হাতের দিকে তাকালো। মনে পড়ে যায় গতকাল রাতের অপ্রত্যাশিত সেই ঘটনা। জাহিন ঢোক গেলে ঠোঁটে ঠোঁট চেপে ধরে স্তব্ধ হয়ে বসে রইল। জাহিনকে এভাবে বসে থাকতে দেখে মাসুম পুনরায় বলে। কি হলো ভাই, কোথায় হারিয়ে গেলেন আপনি? জাহিন নিজেকে সামলে নিয়ে তপ্ত নিঃশ্বাস ছেড়ে গুটিয়ে রাখা শার্টের হাতা কবজি পর্যন্ত ছেড়ে দিয়ে গম্ভীর গলায় বলে। কিছু হয়নি? তুই খবর নিয়েছিস ফ্যাক্টরিতে? ভাই, নিয়েছি। কতদিন লাগবে 300 কম্বল বানাতে? হয়ে যাবে সপ্তাহ খানেকের ভিতরে। আচ্ছা। মাসুম চলে যায়। মাসুম চলে যেতেই জাহিন চোখ বন্ধ করে মাথাটা এলিয়ে দিয়ে চেয়ারের ওপর। আজকে সকালে না হয় পালিয়ে চলে এসেছে, তা বলে কি সবসময় অয়ন্তীর কাছ থেকে পালিয়ে বেড়াতে পারবে? একবার না একবার তো তার সামনে পড়তেই হবে। তখন কি করে ফেস করবে অয়ন্তীকে? মেয়েটা চোখের সামনে আসলে তো ভেসে উঠবে তাদের সেই চুম্বনকৃত দৃশ্যটা। জাহিন যেটা চাইলেও নিজের মস্তিষ্ক থেকে মুছে ফেলতে পারছে না। জাহিন তরাক করে সোজা হয়ে বসে বলে। না, এভাবে বসে থাকলে চলবে না, মাইন্ডটাকে ফ্রেশ করতে হবে। কথাটা বলেই জাহিন গাড়ির চাবি নিয়ে বের হয়ে পড়ে। নুহাসও সবেমাত্র বাইক পার্ক করে পার্টি অফিসে এসেছে। জাহিন নুহাস কিছু বলার সুযোগ না দিয়ে গাড়ি ড্রাইভ করে বেরিয়ে পড়ে পার্টি অফিস থেকে। নুহাস জাহিনকে এভাবে চলে যেতে দেখে বারান্দায় বসে থাকা মাসুম আর রাসেলের কাছে এসে বলে। কিরে ভাই, এভাবে চলে গেল কেন? রাসেল দু কাঁধ নাচিয়ে বলে। আমি কি জানি, আসার পর থেকে দেখছি বাইরের কিছু একটা হয়েছে, বারবার অন্যমনস্ক হয়ে আছে। তুমি কিছু জানো না নুহাস ভাই? তুমি তো ভাইয়ের সাথেই থাকো। নুহাস বিরস গলায় বলল। আমি জানলে কি তোদের জিজ্ঞাসা করি? বলেই নুহাস মিটিং রুমের ভেতরে চলে যায়। মাসুম রাসেলের দিকে ফিরে বলে। জানিস, ভাইয়ের বাম হাতে খামচির দাগ দেখেছি আজকে, একেবারে তাজা খামচি।
মনে হচ্ছে গতকাল রাত্রে হয়েছে। রাসেল ভ্রুকুচকে বলে। তো এখন কি হয়েছে? মাসুম বাঁকা হেসে বলে, বুঝিস না কেন বেটা? মনে হয় বাবি খামতি দিয়েছে ভাইকে। নতুন নতুন বিয়ে শাদী হলে এমনটাই হয়, কিন্তু ভাই যে এতটা ফাস্ট দৌড় দিবে এটা বুঝতে পারিনি। রাসেল বিরক্তিকর ভাব নিয়ে বলে, তোর মাথায় কি সবসময় এসব উদ্ভট চিন্তা আসে মাসুম? তোর নামটা মাসুম না রেখে মাসুদ রাখা দরকার ছিল, কারণ তোর মাথায় অলওয়েজ সব সময় মাসুদ মার্কার চিন্তা ভাবনা আসে। মাসুম রেগে বলে, তোর নামও তাহলে রাসেল বাইফার রাখা উচিত ছিল, কারণ তোর সারা অঙ্গ তো বিষে ভরা। রাসেল কিছু বলতে গিয়েও থেমে যায়। এই মাসুমের সাথে কথা বলে কথা পারবে এটা সে জানে, তাই নিজেই চুপচাপ এখান থেকে কেটে পড়ে। মাসুম তা দেখে বলে, কিরে রাসেল বাইফার, চলে যাচ্ছিস কেন? তোর বিষ ঢালবি না আমার অঙ্গে? কথাটা বলে বিড়বিড় করে কিছু একটা বলল মাসুম। রিহান বসে আছে বড় একটা শিমুল গাছের নিচে, অপেক্ষায় আছে পাপড়ির জন্য। গতকাল রাতে রিহান পাপড়িকে ফোন দেওয়ার পর পাপড়ি নিজেই বলেছে সে রিহানের সাথে দেখা করতে চায়। রিহান তো যেন আকাশের চাঁদ পেয়ে গেছে, পাপড়ি নিচ থেকে তার সাথে দেখা করতে চাইছে। রিহান ঘাড় ঘুরিয়ে পাশের দিকে তাকাতেই নজরে পড়ে পাপড়ির ওপর। পাপড়ি এগিয়ে আসে তার দিকে, এক পা করে। পাপড়ি নিজেকে আজকে পুরো কালো রঙে মুড়িয়ে দিয়েছে, গৌর বর্ণের যেন কালো রঙের মাঝে আরও বেশি করে ফুটে উঠেছে। রিহান আনমনে নিজের বাঁ হাতটা নিজের বুকের বাঁ পাশে এনে চেপে ধরে। বুকের কাছায় বন্দি থাকা ছোট পাখিটা যেন একটু বেশি লাফালাফি করছে। রিহান মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে রইল পাপড়ির দিকে। পাপড়ি সময়ের ব্যবধানে কখন যে রিহানের সামনে চলে এসেছে সেটা রিহান টের পায়নি। পাপড়ির ডাকে রিহানের ঘোর ভাঙে। এই যে মিস্টার রিহান, আপনি আছেন নাকি অন্য কোনো দেশে পাড়ি জমিয়েছেন? যদি জমিয়ে থাকেন তাহলে প্লিজ ফিরে আসুন। রিহান চমকে পাপড়ির দিকে তাকায়। নিজেকে ধাতস্থ করে শুকনো ঢোক গেলে পাপড়ির দিক থেকে নজর সরিয়ে নিয়ে ঘাড়টা চুলকিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে গলা খাকারি দিয়ে বলে, জি বলুন। পাপড়ি কিছু না বলে কাঁধে ঝুলিয়ে থাকা ব্যাগটা সামনে এনে চেইনটা খুলে 800 টাকা বের করে রিহানের দিকে এগিয়ে দিয়ে বলে, নিন আপনার টাকা। রিহান একবার পাপড়ির হাতের দিকে তো আরেকবার মুখের দিকে তাকায়। পাপড়ি তা দেখে বলে, কি হলো, ধরুন আপনার 800 টাকা। রিহান আমতা আমতা করে বলে, না মানে আপনি টাকাটা দিয়ে দেবেন এত জলদি? পাপড়ি ভ্রু কুঁচকে বলে, মানে আপনি তো এতদিন টাকার জন্য মরে যাচ্ছিলেন। না মানে তার জন্য আপনি এত জলদি জলদি টাকা ফিরিয়ে দেবেন? আজব মানুষ তো আপনি। এতদিন আমাকে টাকার জন্য জ্বালিয়ে মারছিলেন, আর এখন বলছেন এত জলদি কেন টাকা ফিরিয়ে দিচ্ছেন? মানে ঠিক কি চাইছেন আমাকে একটু খোলসা করে বলবেন প্লিজ? রিহান ঘাড় চুলকে নজর নিচু করে অস্ফুটে বলে, আপনাকে চাইছি সারা জীবনের জন্য। পাপড়ি ভ্রু কুঁচকে বলে, কি চাইছেন সারা জীবনের জন্য? যাক, আপনি কি চান তা জেনে আমার কি। আপনি এই টাকাটা নিয়ে আমাকে উদ্ধার করুন। রিহান সহসা গলায় বলে, টাকার পরিবর্তনে আপনাকে দিলে হয় না মিস পাপড়ি? পাপড়ি হতবাক হয়ে তাকিয়ে রইল রিহানের মুখপানে। রিহানের কথাটা বুঝতেই পাপড়ি উত্তেজিত গলায় বলে, কি সব আবোল তাবোল বকছেন আপনি রিহান? আমি আপনার প্রেমে পড়ে গেছি পাপড়ি। পাপড়ির গলার স্বর কাঁপছে। কি বলবে এই মুহূর্তে সে রিহানকে? পাপড়িকে চুপ থাকতে দেখে রিহান বলে, আপনি কিছু বলবেন না পাপড়ি এর প্রতি উত্তরে? পাপড়ি জোরে নিঃশ্বাস ছেড়ে নিজেকে স্বাভাবিক করে বলে, হুমায়ুন আহমেদের একটা কথা আছে কি জানেন? রিহান নির্বাক হয়ে তাকিয়ে রইল পাপড়িকে দিকে। এখানে এই মুহূর্তে হুমায়ুন আহমেদের কথা আসলো কোথা থেকে? অদ্ভুত। পাপড়ি পুনরায় বলল, হুমায়ুন আহমেদের একটা কথা হলো, চট করে কারো প্রেমে পড়ে যাওয়া কোনো কাজের কথা না। মিস্টার রিহান, আমাদের মাত্র দেখা হলো কয়েকদিন হলো, আর এর মাঝে আপনি আমার প্রেমে পড়ে গেলেন। ব্যাপারটা কেমন হয়ে অদ্ভুত হয়ে গেল না? রিহান মুচকি হেসে বলে, তাহলে এই হুমায়ুন আহমেদের আরেকটা কথা আছে, সেটা হয়তো আপনি জানেন না। তাই নাকি? তা সেটা কি শুনি? সেটা হলো মেয়েদের তৃতীয় নয়ন থাকে, সেই নয়নে প্রেমে পড়া বিষয়টা চট করে বুঝে ফেলে। তাহলে আপনি কেন বুঝতে পারছেন না বিষয়টি?
পাপড়ি নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে রইল রিহানের দিকে। রিহান 2 কদম এগিয়ে আসে পাপড়ির দিকে, পাপড়িও 2 কদম পিছিয়ে যায় আনমনে। রিহান পাপড়ির চোখের সামনে চুটকি বাজাতে পাপড়ি হক চোখে উঠে অন্যদিকে ফিরিয়ে নেয় মুখ। রিহান মৃদু হেসে প্যান্টের পকেটে 2 হাত গুজে বলে, এইভাবে তাকাবেন না পাপড়ি। আমার যে তখন হৃদস্পন্দনের গতি অস্বাভাবিকভাবে বেড়ে যায়, তখন এর প্রতিকার করার জন্য আপনাকে নিবিড়ভাবে প্রয়োজন হতে পারে আমার। পাপড়ির গলার স্বর কাঁপছে, কিন্তু তারপরও নিজেকে সামলিয়ে বলে, আপনার টাকাটা নিন আর আমাকে উদ্ধার করুন এই দায়ভার থেকে। রিহান স্বাভাবিক গলায় বলে, ওই টাকাটা আপনার কাছেই রেখে দিন পাপড়ি। পাপড়ি কপট রাগ দেখিয়ে বলে, কেন? আমি কেন আপনার টাকা রেখে দিব? আপনার টাকা আপনি রাখুন। বলে রিহানের দিকে এগিয়ে দেয় টাকাটা, কিন্তু রিহান হাত বাড়িয়ে নেয় না। পাপড়ি চোখ রাঙিয়ে বলে, কি হলো, নিন। তারপরও রিহান নিল না, বরং ঠোঁটের কোণে হাসি রেখে পাপড়ির দিকে এক নজর তাকিয়ে রইল। পাপড়ির মেজাজ গরম হয়ে আসছে, ঘাড় ঘুরিয়ে চারপাশটায় নজর বুলিয়ে নেয়। সবাই সবার মতো করে কপতিরা একে অন্যের হাত ধরে ঘুরে ফিরে করছে, কেউ বসে গল্প করছে। পাপড়ি আকস্মিক রিহানের দিকে এগিয়ে এসে রিহানের বুক পকেটে টাকাটা ঢুকিয়ে দিয়ে দ্রুত পায়ে চলে যায়। রিহান পকেট থেকে টাকা বের করে হতবাক হয়ে তাকিয়ে রইল পাপড়ির যাওয়ার পানে, কিন্তু পরক্ষণে মুচকি হেসে বলে, আমার প্রেমে তো আপনাকে পড়তেই হবে পাপড়ি। যদি না পড়েন তো তাহলে আপনার ঘাড় ধরে আমার প্রেমে মজিয়ে দেবো আপনাকে। সন্ধ্যা হয়ে গেছে। অয়ন্তীকে পড়ার সুযোগ করে দেওয়ার জন্য তার চাচি শাশুড়ি আর শাশুড়ি মা রান্নাঘর থেকে জোর করে রুমে পাঠিয়ে দিয়েছে, কিন্তু তারপরে অয়ন্তী টুকটাক করে কাজ করে রুমে এসেছে। রুমে এসে পড়ার টেবিলে বসে প্রথম বইটা হাতে খুলতেই একটা চিরকুট নজরে পড়ে। অয়ন্তী ভ্রুকুচকে চিরকুটটা হাতে নিয়ে পড়তে শুরু করে। সরি অয়ন্তী, গতকাল রাত্রের ওই অপ্রত্যাশিত ঘটনার জন্য সত্যি আমি সরি। আসলে কীভাবে কি হয়ে গেল আমি বুঝতেই পারিনি। এর পরের বার এমনটা আর হবে না। অয়ন্তী চিরকুটটার এক কোণে জাহিন নামটা দেখে বুঝতে পারলো এটা জাহিনের লেখা, কিন্তু জাহিন এটা রাখলো কখন? হয়তো সকালবেলায় রেখে গেছে, কিন্তু সে এখন পেয়েছে চিরকুটটা। অয়ন্তী প্রথমবারের মতো কারো কাছ থেকে চিরকুট পেয়েছে, তাও আবার সেটা স্বামী নামক পুরুষ মানুষটার থেকে। কোথায় প্রেমপত্র দেবে নতুন বউকে, তা না করে দিল দুঃখিত পত্র। এত বেরসিক মানুষ এই সামান্য একটা কাজের জন্য এভাবে সরি বলতে হয়? কিন্তু মানুষটা এখন কোথায় আছে? সারাদিন কি একবারও তার কথা মনে পড়েনি? কিন্তু অয়ন্তীর খুব জাহিনের কথা মনে পড়েছে। কখন আসবে জাহিন বাড়িতে? অয়ন্তী চিরকুটটা বইয়ের ভেতরে রেখে মাথাটা হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করে তাদের দুজনের সে সুন্দর মুহূর্তটা। রাত 9টার দিকে জাহিন বাড়িতে আসে। জোহরা বেগম এসে সদর দরজা খুলে দেয়। জাহিনের হাতে এক গুচ্ছ লাল গোলাপ ফুল আর চকলেট। ছেলেকে দেখে জোহরা বেগম বলেন, এসে গেছিস? নুহাস কোথায়? জাহিন ভেতরে ঢুকতে ঢুকতে বলে, নুহাস বাইকে আসছে, হয়তো কোথায় আটকে আছে। জোহরা বেগম সদর দরজা লাগাতে লাগাতে বলেন, ও মা, আহান কোথায়? ঘরেই আছে। ও। জাহিন চলে যেতে নেবে তখনই জোহরা বেগম বলেন, আহানকে কেন খুঁজছিস? ফুল আর চকলেটগুলো দেওয়ার জন্য। হঠাৎ এগুলো আনলি যে? অনাথ আশ্রমে গিয়েছিলাম, বাচ্চারা এগুলো দিয়েছে। ও আচ্ছা, তাহলে একটা কাজ কর, এগুলা আহানকে না দিয়ে অয়ন্তীকে দিস, মেয়েটা খুশি হবে। জাহিন থমকে যায়। অয়ন্তীর কথা তো তার মনেই ছিল না। জাহিন মাথা নাড়িয়ে উপরে চলে যায়, কিন্তু নিজের রুমে যাওয়ার আগে আহানের ঘরে ঢুকে আহানকে চকলেটগুলো দিয়ে এসে ফুলগুলো নিয়ে নিজের রুমে যায়। রুমে ঢুকতেই দেখে অয়ন্তী খুব মনোযোগ দিয়ে পড়ছে। জাহিন যে এসেছে সেই দিকে খেয়াল নেই। জাহিন ফুলগুলোর দিকে এক পলক তাকিয়ে অয়ন্তীর দিকে এগিয়ে গিয়ে অয়ন্তীর সামনে ফুলের তোড়াটা এগিয়ে দেয়। হঠাৎ করে এমনটা হওয়াতে অয়ন্তী চমকে জাহিনের দিকে তাকায়। জাহিন শান্ত গলায় বলে, এটা আপনার। অয়ন্তী লাল গোলাপ দেখে মুচকি হেসে ফুলের তোড়াটা জাহিনের হাত থেকে নিয়ে নাকের কাছে এনে চোখ বন্ধ করে প্রাণ ভরে গোলাপ ফুলের সুঘ্রাণ নিতে ব্যস্ত হয়ে পড়ে। জাহিন মুগ্ধ নয়নে তাকিয়ে রইল অয়ন্তীর দিকে। অয়ন্তীর হাস্যোজ্জ্বল চেহারাটা দেখে জাহিনের বুকের মাঝে কেমন জানি শান্তি শান্তি অনুভব হচ্ছে। ভাগ্যিস মা তাকে বলেছে কথাটা, না হলে তো এমন মনোরম দৃশ্যটা মিস করে যেত সে। অয়ন্তী চোখ খুলে জাহিনের দিকে তাকাতে জাহিন নজর সরিয়ে নিয়ে চলে যেতে নেবে, তখনই অয়ন্তী নিচু স্বরে বলে, থ্যাংক ইউ। জাহিন প্রত্যুত্তরে মুচকি হেসে ওয়াশরুমে চলে যায়। অয়ন্তী ফুলের তোড়াটা বুকের মাঝে চেপে ধরে মিটিমিটি হাসছে।
অয়ন্তীর বুকের ভেতর কেমন জানি সুখ সুখ অনুভব করছে, কিন্তু এই সুখ কি সইবে অয়ন্তীর কপালে, নাকি অশান্ত কোনো দমকা হাওয়া এসে সেই সুখ কেড়ে নিতে চাইবে? আহান পা টিপে টিপে হেঁটে জারার রুমের সামনে আসে। নীল রঙের পর্দার ফাঁক দিয়ে বোনকে দেখে নেয় বোন কি করছে। আহান পড়ায় মনোযোগী জারাকে দেখে দুষ্টু হেসে হাতে থাকা ছেঁড়া চকলেটের প্যাকেটের দিকে তাকিয়ে ঢোক গেলে মুখমণ্ডল স্বাভাবিক করে নিয়ে আপু আপু বলতে বলতে রুমের ভেতরে ঢোকে। যারা লেখা থামিয়ে বলে, কি হয়েছে, এভাবে চিৎকার করছিস কেন? আহান জারার পড়ার টেবিলের কাছে এগিয়ে এসে বলে, এই অর্ধেকটা চকলেট তোমার। যারা আহানের মুখে এমন কথা শুনে হতবাক হয়ে যায়। যে ছেলে তাকে কিছু দিতে চায় না, সেই ছেলে কিনা আজকে নিজ থেকে তাকে চকলেট দিতে এসেছে। যারা সন্দিহান গলায় বলে, তা হঠাৎ আমাকে চকলেট দিতে চাইছিস কেন? আহান ঠোঁট ফুলিয়ে বলে, বড় ভাইয়া বলেছে তোমাকে এই চকলেট থেকে অর্ধেকটা চকলেট দেওয়ার জন্য, তাই দিচ্ছি, না হলে দিতাম না। যারা ঠাট্টা করে বলে, আহা গো, বড় ভাইয়ার ভক্ত ভাই আমার, তা কবে থেকে তুমি এত বাধ্য ছেলে হলে ভাই আমার? আহান মন খারাপ করে বলে, ঠিক আছে, তোমাকে চকলেট খেতে হবে না, ভালোর জন্য দিতে চেয়েছিলাম তোমাকে চকলেট, কিন্তু তুমি উল্টে আমাকে কথা শোনাচ্ছ। আহান চলে যেতে নিলে যারা বলে, দাঁড়া, এত কষ্ট করে যখন এনেছিস চকলেটটা তখন তো খেতেই হয়, আমি আবার কারোর কষ্ট বিফলে যেতে দেই না। আহানের চোখ মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল আর বলল, সত্যি তুমি খাবে? ঠিক আছে, নাও, তুমি খাও। যারার কেমন জানি সন্দেহ হচ্ছে, তাকে এভাবে চকলেট খাওয়ানোর জন্য এত সাজছে কেন আহান? কিছু তো একটা গন্ডগোল আছেই এর মাঝে। যারা আহানের কাছ থেকে চকলেটের প্যাকেট নিতে নিতে বলে, কিছু মিশাসনি তো এর মাঝে? আহান গলা টেনে টেনে বলে, আমি কি মিশাবো আবার এতে? যারা দাঁত দিয়ে কিয়ৎক্ষণ ঠোঁট কামড়ে রেখে আহানের দিকে চকলেটের প্যাকেটটা এগিয়ে দিয়ে বলে, তাহলে তুই আগে খা। আহান ভয় ভয় বলে, না না, তুমি খাও, আমি খেয়েছি তো। যারাও সরল গলায় বলে, তো কি হয়েছে, আর একটু খেলে কোনো ক্ষতি হবে না, দেখা। আহান চকলেটের প্যাকেটটা নিয়ে কিছুক্ষণ তবদা মেরে দাঁড়িয়ে রইল। বোনের দিকে তাকাতেই যারা ইশারা করলো খাওয়ার জন্য। আহান চকলেটের প্যাকেটটা সম্পূর্ণভাবে খুলে চকলেট সহ জারার দিকে ছুঁড়ে মেরে চেঁচিয়ে বলে, দেখো, তোমার উপরে তেলাপোকা। যারা এমন কথা শুনে ভয়ে লাফিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে লাফালাফি আর চিৎকার করা শুরু করে দেয়। ওদিকে আহান হাসতে হাসতে বলে, বেশ হয়েছে, আরও খাবে চকলেট? সামান্য একটা প্লাস্টিকের তেলাপোকা দেখে ভয় পায়, কি ভীতুকো তুমি আপু। আহানের এহেন কথা শুনে যারা শান্ত হয়ে নাক ফুলিয়ে জোরে জোরে নিঃশ্বাস ছাড়ছে আর নিচ্ছে। অধিক ভয় আর রেগে যাওয়ার কারণে যারার চোখ মুখ লাল হয়ে গেছে। আহান বোনের এমন ভয়ঙ্কর রূপ থেকে শুকনো ঢোক গেলে বলে, আহান, বাঁচতে চাইলে পালা। আহান দিক বেদিক না দেখে দৌড় মারল। আহানকে এভাবে চলে যেতে দেখে যারা চেঁচিয়ে বলে, আহান দাঁড়া বলছি, আজকে তোর একদিন কি আমার একদিন, শয়তান ছেলে, খালি শয়তানি বুদ্ধি মাথায় গিজগিজ করে তোর, তাই না? বলেই আহানের পেছনে দৌড় দেয় যারা, কিন্তু আহানকে আর ধরতে পারে না যারা। তার আগে আহান নিজের ঘরে ঢুকে দরজা লাগিয়ে নিশ্চিন্তে রুমের ভেতরে লুঙ্গি ডান্স গান গাইতে গাইতে নাচছে। আহানের দরজা বাইরে দাঁড়ানো যারা এইসব শুনে আরও তেলে বেগুনে জ্বলে ওঠে আর বলে, আহান দরজা খুল, আজকে তোর সব বাদরামি আমি ছুটিয়েই ছাড়বো, সবার আদর পেয়ে পেয়ে বাদর হচ্ছিস দিনকে দিন। আহান ভেতর থেকে চেঁচিয়ে বলে, আরও বাদরামি করবো, আর সেটাও তোমার সাথে। যারা এবার রেগে দরজায় লাথি মেরে বলে, দরজা খুল বলছি, না হলে কিন্তু দরজা ভেঙে দিব আমি। আহান গানের স্বরে চিৎকার করে বলতে লাগলো, আমি দরজা খুলবো না, খুলবো না, খুলবো না রে, আমি দরজা খুলবো না। যারা দ্বিতীয়বারের মতো দরজায় লাথি মেরে বলে, আহান ভালো হচ্ছে না কিন্তু। চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে আজমল শেখ আর আজহার শেখ আহানের রুমের সামনে এসে জড়ো হয়। মা চাচিরা আসেনি, তার এই দুই ভাই বোনের এমন ঝগড়া দেখতে দেখতে ক্লান্ত তারা, তাই আর এইসব তারা বেশি পাত্তা দেয় না। আজমল শেখ মেয়েকে ডেকে বলেন, যারা কি হচ্ছে এসব, এভাবে চিৎকার চেঁচামেচি করছো কেন এই রাতের বেলা? যারা রেগে এবার কাঁদো কাঁদো স্বরে বলে, বাবা, তোমার ভাতিজা সব সময় আমার সাথে এমন করে, আমি পড়ছিলাম তখনও এসে। যারা সবটা খুলে বলল তার বাবাকে।
এই দুই ভাই বোন সবসময় কিছু না কিছু নিয়ে লেগেই থাকে, যেন একই ছাদের নিচে সাপ আর নেউল বাস করছে। আহান ভয়ে ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে, চাচু আর বাবার ডাকে দরজা খোলেনি সে। আজমল শেখ হতাশার শ্বাস ফেলেন। আজমল শেখ মেয়েকে কিছু বলবেন তার আগে আজহার শেখ ভাতিজির কাছে এসে ভাতিজির চোখের কোণে নোনা জলটা মুছে বোঝানোর স্বরে বলেন, আহান একবার বের হোক রুম থেকে, তারপর আমি ওকে এমন কঠিন শাস্তি দিব যেন পরের বার আমার আম্মুটাকে আর যন্ত্রণা না করে। তুমি আর কে তোরা? যারা ছোট বাচ্চাদের মতো বলে। সত্যি বলছো তো চাচু? আজহার শেখ মুচকে হেসে বলেন, একদম 3 সত্যি। তুমি কি এখন পড়তে বসো। তারপর ভাইয়ের কাছে এসে চাপা গলায় বলেন, ভাইজান চলেন, বাচ্চারা একটু একটু ঝগড়া করবেই, একটু পরেই দেখবেন তারা আবার মিল হয়ে গেছে। এসব নিয়ে চিন্তা করবেন না। চাচু আর বাবা চলে যেতেই যারা চোখের জল মুছে নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়াতে নিতেই নজর যায় নুহাসের দিকে। নুহাস হাঁ হয়ে জারার দিকে তাকিয়ে আছে। নুহাসের চাউনি দেখে মনে হচ্ছে যেন জারাকে আজকে সে নতুন দেখছে। যারা এমনিতেই রেগে আছে মনে মনে, আর নুহাসকে দেখে রাগটা যেন আরও চওড়া হয়ে গেল। আর নুহাসকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে? এভাবে তাকিয়ে কি দেখো? জীবনে কোনোদিন মেয়ে দেখোনি যেভাবে হতম প্যাঁচার মতো তাকিয়ে আছো আমার দিকে? অসহ্যকর দুনিয়া। নুহাস থতমত খেয়ে যায় জারার এমন ঝাড়ি শুনে। বুঝতে পারলো আহানের উপরে পুষে রাখা রাগটা তার উপর ঝেড়েছে। যারা ধপধপ পায়ে নিজের রুমে ঢুকে শব্দ করে দরজা লাগিয়ে দেয়। নুহাস আনমনে হেসে ফেলে জারার ব্যবহার দেখে। আজ এক অন্য যারাকে দেখছে সে, যেই যারা রেগে গিয়েও বাচ্চাদের মতো কান্না করে। এই কান্নারও তো যারাকে দেখে খুব ইচ্ছা করছিল যারার ওই লাল নাকটা ছুঁয়ে দিতে, কিন্তু মনের ইচ্ছাটা মনেতেই মেরে দিল নুহাস। এই ইচ্ছাটা তার কোনোদিনও পূরণ হবে না সে জানে। নুহাস দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নিজের ঘরের ভিতরে চলে যায়। জাহিন বাইরের চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে কোনো মতে শাওয়ার নিয়েই বের হলো। ভেবেছিল শাওয়ার নেবে না, কিন্তু পরে আবারও মত পরিবর্তন করলো। জাহিন এতটুকু বুঝতে পারছে আহান নিশ্চয়ই যারার সাথে আবারও কিছু একটা করেছে। ছেলেটা দিন দিন যত বড় হচ্ছে তত যেন অবাধ্য হচ্ছে। বাড়ির কারোর সাথে কিছু না করলেও যারার সাথেও কিছু না কিছু একটা করেই করবে। এটা যেন ওর প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে। জাহিন রুম থেকে দ্রুত পায়ে বের হতে নেবে তখনই অয়ন্তী রুমের ভেতর এসে ঢোকে। জাহিন অয়ন্তীকে দেখেনি, অয়ন্তী জাহিনকে দেখেনি, যার ফলে দুজন দুজনের সাথে ধাক্কা লাগে। অয়ন্তী জাহিনের মতো লম্বা আর শক্তপোক্ত শরীরের সাথে আকস্মিক এভাবে ধাক্কা লাগাতে নিজের টাল সামলাতে না পেরে অয়ন্তী ভয়ে চিৎকার করে নিজেকে বাঁচানোর জন্য সামনে যা পেয়েছে তাই আঁকড়ে ধরেছে প্রাণপণে। মনে মনে অয়ন্তী ভেবেই নিয়েছে আজকে হয়তো ওর সুন্দর কোমরটা গেল, কিন্তু নিজের উন্মুক্ত কোমরে কারো ঠান্ডা হাতে স্পর্শ পেয়ে অয়ন্তী ভয়ে ভয়ে চোখ মেলে তাকাতেই দেখতে পায় জাহিন তার মুখের সামনে। জাহিনের গলায় ঝুলে থাকা সাদা টাওয়ালটা অয়ন্তী 2 হাত দিয়ে আঁকড়ে ধরে রেখেছে, যার ফলে জাহিন আর অয়ন্তী অনেকটাই ঝুঁকে আছে। সদ্য স্নান করে আসা জাহিনের চুলের কয়েকটা পানির ফোঁটা টুপটুপ করে গড়িয়ে পড়ে অয়ন্তীর বাগালে। অয়ন্তী তাতে চোখ বন্ধ করে নিয়ে পুনরায় জাহিনের দিকে তাকায়। জাহিন ধীরে ধীরে অয়ন্তীকে সোজা করে দাঁড় করায়। অয়ন্তীও সাথে সাথে টাওয়ালটা ছেড়ে দিয়ে এলোমেলো দৃষ্টিতে চারপাশটা নজর বুলিয়ে জাহিনের দিকে। জাহিনের গভীর চোখের চাউনি দেখে অয়ন্তীর বুকটা ধপ করে ওঠে। মাঝে মাঝে এভাবে তাকায় কেন লোকটা তার দিকে? এদিকে অয়ন্তীর চোখে মুখে পানির ফোঁটাগুলোর দিকে এক নজরে তাকিয়ে আছে। জাহিন যেন একটা ঘোরের মাঝে চলে গেছে। বাঁ পাশে থাকা হৃদয়টাও যেন একটু বেশি লাফালাফি করছে ইদানিং। জাহিন ঢুক গেলে নিজের অজান্তেই ডান হাতটা বাড়িয়ে দিয়ে নিয়ে যায় অয়ন্তীর মুখের দিকে। অয়ন্তী তা দেখে থম মেরে আটকে রেখে চোখ বন্ধ করে নেয়। অপেক্ষায় আছে জাহিনের শীতল স্পর্শ অনুভব করার। অয়ন্তীর অপেক্ষার অবসান ঘটিয়ে জাহিনের শক্ত শীতল হাতের ছোঁয়া পেল নিজের বাঁ কপলে। জাহিন অয়ন্তীর কপলে হাত রেখে থামেনি, সে সযত্নে অয়ন্তীর কপলে পড়ে থাকা পানির ফোঁটাগুলো আলতো হাতে মুছে দিল। তাতে যেন অয়ন্তীর তলপেটটা অদ্ভুতভাবে মুচড়ে উঠল। দিন দিন যেন নানান রকমের অনুভূতির সাথে সাক্ষাৎ হচ্ছে অয়ন্তীর। জাহিনের ঠান্ডা গলার স্বর শুনে অয়ন্তী চোখ মিলে তাকায়। দেখে শুনে চলাফেরা করবেন অয়ন্তী, কারণ কোমর ভাঙা বউ কিন্তু আমি বইতে পারবো না। অয়ন্তীর ঠোঁট দুটো আপনা আপনি ফাঁক হয়ে যায় জাহিনের কথা শুনে। বলে কি এই লোক, কোমর ভাঙা বউ? জাহিন অয়ন্তীর বিস্ময়কর চেহারা দেখে ঠোঁট টিপে হেসে বলে, কি হচ্ছিল বাইরে? অয়ন্তী গম্ভীর গলায় বলে, যারা আর আহান ঝগড়া করছিল। ঝগড়া থেমেছে ওদের? জাহিন কৌতুকের স্বরে বলে, তো এখন কি আপনি আমার সাথে ঝগড়া করতে চাইছেন? অয়ন্তী ভ্রুকুচকে বলে, মানে আমি কেন আপনার সাথে ঝগড়া করতে যাব? এই যে একটু আগে আপনাকে কোমর ভাঙা বউ বললাম,
আর আপনাকে দেখে মনে হচ্ছে ঝগড়া করতে চাইছেন আমার সাথে। অয়ন্তী নিজের জায়গা পরিবর্তন করে বলে, আমি কারোর সাথে ঝগড়া করতে পারি না। জাহিদ অয়ন্তীর দিকে ফিরে মৃদু হেসে বলে। মাঝে মাঝে আমার সাথে ঝগড়া করবে না অয়ন্তী। অয়ন্তী অবাক হয়ে বলে, কেন? দেখব কে ঝগড়া জিতে, আমি নাকি আপনি। অয়ন্তী হতবাক হয়ে তাকিয়ে রইল জাহিনের পানে। জাহিন টাওয়াল দিয়ে ভেজা চুল মুছতে মুছতে বলে, আজ তো ঝগড়া করা হলো না, ভবিষ্যতে কিন্তু আমি আর আপনি একদিন ঝগড়া করব, কেমন? কথাটা বলে জাহিন ড্রেসিং টেবিলের কাছে চলে যায়। যত দিন যাচ্ছে অয়ন্তী যেন নতুনভাবে জাহিনের সাথে পরিচিত হচ্ছে। কেমন যেন একটা গোলক ধাঁধার মতো জাহিন নামক পুরুষ মানুষটি সময় আর স্রোত কারোর জন্যই অপেক্ষা করে না। দেখতে দেখতে কেটে গেছে 2 সপ্তাহ। এই 2 সপ্তাহের মাঝে কেউ কেউ নিত্য নতুনভাবে প্রেমে পড়েছে তার একান্ত মানুষটার উপরে। কেউ আবার ভালোবাসা মানুষটির সাথে একই ছাদের নিচে থাকা সত্ত্বেও তার সন্নিকটে যেতে পারছে না। আবার কেউ সেই ভালোবাসাটা বারবার প্রত্যাখ্যান করে দিচ্ছে, আর সেই মানুষটাও ভালোবাসার মানুষটার প্রত্যাখ্যান সহ্য করে বেহায়ার মতো তার কাছে বারংবার ফিরে যাচ্ছে। রিহানের পাপড়ি মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে। রিহানের চোখে মুখে বিষণ্ণতার ছাপ। বারবার দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে একবার রৌদ্রোজ্জ্বল নীল রঙের আকাশের দিকে তো আর একবার মাটির দিকে তাকায়। পাপড়ি রিহানের দিক থেকে চোখ সরিয়ে নেয়। প্রথম দেখায় রিহানকে যেমনটা দেখেছিল এখন তার থেকে কেমন নির্জীব দেখা যাচ্ছে মানুষটাকে। চোখে মুখের অবস্থা করুণ। ভালোবাসা সত্যি একটা ভয়ঙ্কর রোগ। এই রোগ ক্যান্সারের থেকেও ভয়ঙ্কর। একবার যেই রোগে আক্রান্ত হয়েছে সেই রোগ থেকে চাইলেও আর সরে আসতে পারে না। কিন্তু পাপড়ি পেরেছিল এই রোগ থেকে সরে আসতে। যে রোগ থেকে পাপড়ি একবার সরে আসতে পেরেছে সেই রোগে সে আর পুনরায় পড়তে চায় না। পাপড়ি ঢোক গিলে উচ্চ বাক্যে বলে, আপনার মৌনব্রত যদি শেষ হয়ে থাকে তাহলে প্লিজ কিছু বলুন আর আমাকে যেতে দিন। রিহান মিহি গলায় বলে, এত তাড়া চলে যাওয়ার? আমার তাড়া আছে, তাই আপনার হাতে অল্প সময় আছে, যা বলার জলদি বলুন। তুমি এত নিষ্ঠুর কেন পাপড়ি? তোমার নামটা পাপড়ি না রেখে পাথর রাখা দরকার ছিল, কারণ তুমি পাথরের মতোই শক্ত, আর পাপড়ি তো খুব নরম আর কোমল হয়। আচ্ছা, তোমার কি একটু মায়া হয় না আমার জন্য? পাপড়ি কাটকাট গলায় বলে, না, একটুও মায়া হয় না আপনার জন্য। রিহান ধরা গলায় বলে, কি করলে তুমি বিশ্বাস করবে আমি তোমাকে ভালোবাসি? পাপড়ি রিহানের এই কথার উত্তর না দিয়ে দ্রুত রিহানের সামনে থেকে চলে যায়। রিহান পাপড়ির যাওয়ার পানে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, তোমার পাথরের তৈরি হৃদয়ে আমার নামটা যদি নাই লিখেছি তাহলে আমার নামও আরাম শেখ রিহান নয় পাপড়ি। পাপড়ি ওরফে অবন্তী এলোমেলো পায়ে হেঁটে এসে রিকশায় কোনো মতেই বসে। শ্বাসের গতি অস্বাভাবিকভাবে চলছে। চোখ মুখ লাল হয়ে গেছে। অবন্তী 2 হাত আড়াআড়ি করে শক্ত করে আঁকড়ে ধরে নিজের 2 বাহু। এ লোকটা কেন তার পেছনে পড়ে আছে এইভাবে আঠার মতো? এত এত প্রত্যাখ্যান করে সে, তারপরও কেন পিছু ছাড়ে না তার? আর কি করলে তার পিছু ছাড়বে এই মানুষটা? এই কঠিন হৃদয়ে যে আর কারো নাম খোদাই করা সম্ভব নয়। এখনও চোখ বন্ধ করলে চোখের সামনে ভেসে ওঠে ওই দিনের বিভীষিকাময় দৃশ্যটা, যে দৃশ্যটা চাইলেও মস্তিষ্ক থেকে মুছে ফেলতে পারে না সে। রিক্সা চালক পাপড়ির অবস্থা বুঝতে পেরে বলে, আপা, আপনার কি শরীর খারাপ লাগতেছে? পাপড়ি ক্লান্ত গলায় বলে, না, আমি একদম ঠিক আছি। আপনি আপনি একটু তাড়াতাড়ি চালান। আইসা। অবন্তী হোস্টেলে এসে ব্যাগটা রেখে বেডের ওপরে রেখে ছুটে চলে যায় ওয়াশরুমে। ইভা হতভম্ব হয়ে যায় অবন্তীকে এমনটা করতে দেখে। অবন্তী শাওয়ার ছেড়ে দিয়ে তার নিচে দাঁড়িয়ে হাত দিয়ে সারা মুখমণ্ডল ঘষতে শুরু করে। মনে হচ্ছে যেন মুখের সব চামড়া তুলে ফেলবে অবন্তী। এবার কণ্ঠস্বর শুনে অবন্তী থামে। এই অবন্তী, কি হচ্ছে তোর? অবন্তী দুর্বল গলায় বলে, কিছু হয়নি আমার ইভা। ইভা নরম গলায় বলে, তুই ঠিক আছিস অবন্তী? আমি একদম ঠিক আছি। কিন্তু ইভার যেন অবন্তীর কথাটা হজম হলো না। ইভা আস্তে করে গিয়ে নিজের বেডে বসে পড়ে। অন্যদিকে অবন্তী দেয়াল ঘেঁষে বসে হাঁটুর উপরে কপাল ঠেকিয়ে বসে রইল। শীতের মাঝে এভাবে ঠান্ডা পানি দিয়ে ভেজার কারণে সারা শরীর ঠান্ডা হয়ে গেছে, কিন্তু তারপরও শাওয়ারের নিচে ঠায় বসে রইল অবন্তী। গোধূলি বেলা পেরিয়ে গেছে, আকাশ জুড়ে নেমে এসেছে অন্ধকার। সন্ধ্যা হয়ে গেছে প্রায়। গোটা শহর জুড়ে কৃত্রিম আলো আনাচে কানাচে জ্বলে উঠেছে। সন্ধ্যা হওয়ার কিছুক্ষণ পরেই জাহিন বাড়িতে চলে আসে, হাত একটা নীল রঙের শপিং ব্যাগ নিয়ে।
সদর দরজা পেরিয়ে ড্রয়িং রুমে জারাকে দেখে বলে, যারা তোর ভাবি কোথায়? জারা চায়ের কাপে চুমুক দিয়ে বলে, ভাবি রান্নাঘরে। ওনাকে বল রুমে আসতে। জারা মাথা নাড়িয়ে বলে, ঠিক আছে, তুমি যাও, আমি বলছি। জাহিন সিঁড়ি পেয়ে উপরে নিজের ঘরে চলে যায়। যারা গুটি গুটি পায়ে রান্নাঘরে গিয়ে অয়ন্তীকে উদ্দেশ্য করে বলে, ভাবি যান, আপনার স্বামী এসেছে আর এসেই আপনার খোঁজ করছে। অয়ন্তী জারার দিকে তাকিয়ে বলে, উনি চলে এসেছেন এত তাড়াতাড়ি? যারা তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলে, ভাই আমার বউকে ছাড়া থাকতে পারে না, তাই তাড়াতাড়ি চলে এসছে। আর মনে হয় তোমার জন্য কোনো গিফট এনেছে। ভাইয়ার হাতে একটা ব্যাগ দেখলাম। অয়ন্তী লজ্জা পেয়ে বলে, উফ যারা, তুমিও না? ঠিক আছে, আর লজ্জা পেতে হবে না, তুমি তাড়াতাড়ি যাও, গিয়ে দেখে আসো কেন ডেকেছে। কিন্তু দাদুর চাটা? আমি দিয়ে আসবো। অয়ন্তী মুচকি হেসে উপরে চলে যায়। নিজের ঘরে ঢুকতেই দেখে জাহিন বাইরের কাপড় না চেঞ্জ করেই ল্যাপটপ নিয়ে বসে পড়েছে। অয়ন্তী তা দেখে মনে মনে বলে, এত কি ব্যস্ততা ওনার যে বাহিরের জামাটা পর্যন্ত চেঞ্জ করার সময় পেল না? জাহিন অয়ন্তীর উপস্থিতির টের পেয়ে বলে, অয়ন্তী, বিছানার উপরে দেখেন একটা ব্যাগ আছে, আর তাড়াতাড়ি এটা পরে তৈরি হয়ে নেন, এক জায়গায় যেতে হবে আমাদের। অয়ন্তী নিচু গলায় প্রশ্ন করে, আপনি ফ্রেশ হবেন না? জাহিন ল্যাপটপের দিকে নজর রেখে বলে, হব, আপনি আগে তৈরি হয়ে নিন। অয়ন্তী আর কিছু না বলে চুপচাপ বেডের ওপর রাখা ব্যাগটা হাতে নিয়ে ভেতরে রাখা জিনিসটা বের করতেই চোখ দুটো বড় বড় করে জোরে একটা চিৎকার দিয়ে ওঠে। অয়ন্তীর হঠাৎ করে এমন চিৎকার শুনে জাহিন থতমত খেয়ে বলে, কি হয়েছে? এভাবে চিৎকার করলেন কেন? অয়ন্তী ব্যাগটা সাথে সাথে পেছনে নিয়ে আমতা আমতা করে বলে, না মানে আসলে ব্যাগের ভিতরে। জাহিন কপালে দুশ্চিন্তার বলি রেখা রেখে বলে, কি পছন্দ হয়নি কাপড়টা? অয়ন্তী কী বলবে কিছুই বুঝতে পারছে না। জাহিন কি তার সাথে মজা করছে নাকি? কিন্তু জাহিন তো মজা করার লোক নয়, এতদিনে এটা বুঝে গেছে অয়ন্তী। তাহলে এমন হাবভাব করছে যেন কিছুই বুঝতে পারছে না, আবার জিজ্ঞেস করছে কাপড়টা পছন্দ হয়েছে কিনা। কিন্তু অয়ন্তীর মন চাইছে এই মুহূর্তে মাটির ভেতরে চলে যেতে লজ্জায়। জাহিন বসা থেকে উঠে দাঁড়িয়ে পুনরায় চিন্তিত গলায় বলে, কি হয়েছে অয়ন্তী, কোনো সমস্যা? অয়ন্তী দিশেহারা গলায় বলে, না মানে আসলে ব্যাগের ভিতরে। জাহিন দু কদম অয়ন্তীর দিকে এগিয়ে এসে বলে, ব্যাগের ভিতরে কি? অয়ন্তী দেয়ালের ওপরে টিকটিকি দেখে ঠাস করে বলে দেয়, টিকটিকি। জাহিন হতবাক হয়ে বলে, টিকটিকি? ব্যাগের ভিতর টিকটিকি আসলো কোত্থেকে? দেখি ব্যাগটা দিন তো আমার কাছে। জাহিন অয়ন্তীর দিকে এগিয়ে আসলে অয়ন্তী দুই কদম পিছিয়ে উত্তেজিত হয়ে বলে, না ব্যাগের ভিতরে টিকটিকি নাই। থেমে যায় অয়ন্তী, ঠোঁটে ঠোঁট চেপে দৃষ্টি সরিয়ে নেয় জাহিনের দিক থেকে। জাহিন ভ্রুকুচকে বলে, কি বলছেন আপনি? আমি কিছুই বুঝতে পারছি না। একবার বলছেন টিকটিকি, আরেকবার বলছেন টিকটিকি নাই। দেখি ব্যাগটা দিন তো আমার কাছে। জাহিন অয়ন্তীর কাছে গিয়ে এক প্রকার টান মেরে অয়ন্তীর হাত থেকে ব্যাগটা নিয়ে এসে ব্যাগের ভেতর থেকে কাপড়টা নিতে নিতে বলে, কোথায় টিকটিকি দেখি। জাহিন নিজের হাতে যা দেখলো তাতে জাহিন চোখ দুটো রসগোল্লার ন্যায় বড় বড় করে চিৎকার করে ওঠে। পুনরায় জিনিসটা ভেতরে রেখে দিল। অয়ন্তী অন্যদিকে ফিরে চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে লজ্জায় আর হতবম্বে। এমন সময় অতি ব্যস্ত হয়ে জোহরা বেগম, রুমা আক্তার আর যারা আসে জাহিনের ঘরে। মূলত পরপর জাহিন আর অয়ন্তীর এমন চিৎকার শুনে তারা এসেছে। জাহিন মা, চাচি আর বোনকে দেখে সাথে সাথে ব্যাগটা নিজের পেছনে লুকিয়ে ফেলে। জোহরা বেগম শঙ্কিত গলায় বলেন, কি হয়েছে? এভাবে দুজনে চিৎকার করলি কেন? যারা সোজা অয়ন্তীর কাছে গিয়ে বলে, হ্যাঁ ভাবি, কি হয়েছে তোমাদের? অয়ন্তী লজ্জায় মাথা নিচু করে রেখেছে। সে কি বলবে তার কিছু বলার নেই। যা বলবে জাহিন বলবে, আর সে নীরব দর্শক হয়ে সবটা দেখবে। ছেলে আর ছেলের বউকে মৌন দেখে জোহরা বেগম পুনরায় বলে, কি হলো জাহিন, চুপ করে আছিস কেন? কি হয়েছে সেটা বলবি তো? জাহিন ঘাড় দুপাশে নাড়তে নাড়তে বিচলিত গলায় বলে, কিছু হয়নি মা। তাহলে দুজনে এভাবে চিৎকার করলি কেন? আর তোর হাতে কি? জাহিন উচ্চ বাক্যে বলে, কিছু না মা। শুধু কিছু না বলেই যাচ্ছিস। তারপর অয়ন্তীর দিকে ফিরে বলেন, অয়ন্তী, তুমি বলো তো কি হয়েছে? অয়ন্তী আমতা আমতা করে বলে, মা আসলে আমি কিচ্ছু জানি না। জোহরা বেগম কিছু বলতে যাবেন, সাথে সাথে রুমা আক্তার বলেন,
ভাবে চলেন, কিছু হয়নি যখন শুধু শুধু এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। কিন্তু ভাবি চলেন তো। এই যারা, তুইও চল। রুমা আক্তার জারা জোহরা বেগমকে জোর করে জাহিনের ঘর থেকে নিয়ে যান। রুমা আক্তার কিছু একটা আন্দাজ করেছেন জাহিন আর অয়ন্তীর হাবভাব দেখে, তাই জাহিন আর অয়ন্তীকে নিজেদের মতো থাকতে দেওয়ার সুযোগ করে দিল। জাহিন আর চোখে বারবার তাকাচ্ছে অয়ন্তীর দিকে, অয়ন্তীও আর চোখে দেখছে জাহিনকে। একসময় দুজনের চোখের সাথে চোখ মিলে যাওয়াতে দুজনেই থতমত খেয়ে অন্যদিকে ঘাড় ঘুরিয়ে নেয়। অয়ন্তীর বড্ড অস্বস্তি লাগছে জাহিনের সামনে থাকতে, তাই আর এক মুহূর্ত দেরি না করে আলমারি থেকে শাড়ি আর অন্যান্য প্রয়োজনীয় জিনিস নিয়ে বলে, আমি তৈরি হয়ে আসছি যারা রুম থেকে। কথাটা বলে অয়ন্তী এক প্রকার দৌড়ে বের হয়ে যায় রুম থেকে। অয়ন্তী চলে যেতেই জাহিন ধপাস করে পেটে বসে পড়ে। কি বাজে একটা সিচুয়েশনে পড়তে হলো তাকে আজকে। এই 31 বছর বয়সের জীবনে এমন বিব্রতিকর পরিস্থিতিতে কোনো দিন পড়তে হয়নি তাকে। আর পড়বেই বা কী করে, আগে তো আর বিয়ে করেনি। জাহিন ব্যাগ থেকে পুনরায় কাপড়টা বের করে তর্জনী আর বৃদ্ধাঙ্গুল দ্বারা ধরে চোখের সামনে ধরল। একটা পাতলা ফিনফিনে কালো রঙের নাইটি। জাহিন এক নজরে নাইটিটার দিকে তাকে নির্লিপ্ত ভঙ্গিতে বলল, আজ তোর জন্য অয়ন্তীর সামনে আমাকে এমন একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হলো। মেয়েটা কি ভাবলো আমার সম্পর্কে? ইস, আচ্ছা অয়ন্তী, আবার এটা ভাবছে না তো যে আমি তার জন্য এটা এনেছে? কিন্তু আমি তো শাড়ি এনেছিলাম ওর জন্য, তাহলে এটা কোত্থেকে আসলো? জাহিনের বাড়িতে আসার আগের ঘটনা। জাহিন যখন বাড়ি ফিরছিল তখন নজর পড়ে ফুটপাতের একটা বাচ্চার উপরে, যার গায়ে কাপড় বলতে নেই আর এই ঠান্ডার মাঝে বারবার নিজের 2 হাত দিয়ে আঁকড়ে ধরছে, কিন্তু লাভের লাভ কিছুই হচ্ছে না। জাহিনের বড্ড মায়া লাগলো বাচ্চাটাকে দেখে। তখন জাহিন গাড়ি সাইড করে বাচ্চাটার কাছে গিয়ে বাচ্চাটাকে নিয়ে মলে ঢোকে আর মল থেকে কিছু গরমের কাপড় কিনে দেয় আর সাথে কিছু টাকাও দেয়। জাহিন বাচ্চাটাকে কাপড় কিনে দিয়ে মল থেকে বের হতে নিবে, তখনই নজর পড়ে একটা শাড়ির ওপর। আর শাড়িটা দেখার পরে অয়ন্তীর কথাটাই মাথায় আসলো, তাই জাহিন ভাবলো অয়ন্তীর জন্য শাড়িটা নিয়ে যাবে। কিন্তু কে জানতো এমন একটা ঘটনা ঘটে যাবে। কিন্তু মাঝখানে একবার জাহিনের সন্দেহ হয়েছিল ব্যাগটা তেমন ভারী না হওয়াতে। আর ব্যাগটা চেক করতে নিলে নেহাল ফোন করে আর ব্যাপারটা সম্পূর্ণভাবে মাথা থেকে চলে যায় জাহিনের। জাহিন নাইটিটা হাতে নিয়ে ভ্রু কুচকে বিতৃষ্ণা নিয়ে বিড়বিড়িয়ে বলে, নিশ্চয়ই কারোর সাথে আমার ব্যাগটা চেঞ্জ হয়ে গেছে। অয়ন্তীকে যারা সুন্দর করে সাজিয়ে দিয়ে বলে, মাশাআল্লাহ, ভাবি তোমাকে খুব সুন্দর লাগছে। ভাইয়া তোমার দিক থেকে নজর সরাতেই পারবে না আজকে, দেখো। অয়ন্তী লাজুক হাসলো আর বলল, কিন্তু এই সময় কোথায় যাবেন উনি আমাকে নিয়ে? ভাইয়া বলেনি তোমাকে কোথায় যাবে? না, ভাইয়ার বন্ধু মানে নেহাল ভাইয়ার আজকে ম্যারেজ অ্যানিভার্সারি। প্রতি বছরেই আমরা যাই, কিন্তু এবার তুমি আর ভাইয়া যাবে। তোমরা যাবে না কেন? তুমি আর ভাইয়া গেলেই হবে। চলো, ভাইয়া হয়তো অপেক্ষা করছে তোমার জন্য। অয়ন্তী ঠকিলে নিজের ঠোঁট জিহ্বা দ্বারা ভিজিয়ে নেয়। কী করে সে জাহিনের সামনে যাবে? সে তো লজ্জায় মরেই যাবে। অয়ন্তীকে নিয়ে যারা ভাইয়ের ঘরে আসে। জাহিন সবে মাত্র কোটটা পড়েছে। যারা ভাইকে উদ্দেশ্য করে বলে, ভাইয়া দেখো তো ভাবিকে কেমন লাগছে দেখতে। জাহিন বোনের গলার স্বর শুনে সামনের দিকে ফিরে তাকায়। জাহিন অয়ন্তীকে দেখে থমকে গেল। মেয়েটাকে সাজলে একদম অন্যরকম লাগে। নীল রঙের শাড়ি, চোখে গাঢ় কাজল, ঘন রেশমে চুলের গোছা বা কাঁধের ওপরে এনে রেখেছে। জাহিন মুগ্ধ নয়নে অয়ন্তীর দিকে তাকিয়ে আছে, কিন্তু কিছু একটা মিসিং হওয়াতে অয়ন্তীর এই সাজটা পরিপূর্ণ লাগছে না জাহিনের কাছে। এদিকে অয়ন্তী মাথা নিচু করে রেখেছে। জাহিনের দিকে তাকাতে বড্ড অস্বস্তি ফিল হচ্ছে তার, কিন্তু তারপরও অয়ন্তী সকল জড়তা পেছনে ফেলে জাহিনের দিকে চোখ তুলে তাকায়। জাহিনের মুগ্ধ চোখ জোড়ায় আটকে যায় নিজের চোখ জোড়া। এদিকে যারা নীরব দর্শকের মতো ভাই আর ভাবে চোখাচোখি প্রেমময় খেলা দেখে গলা খাকারি দিয়ে বলে, ভাইয়া ভাবি আমি এবার আসি, আর তোমরাও রওনা হয়ে যাও, না হলে দেরি হয়ে যাবে তোমাদের নেহাল ভাইয়ার বাড়িতে যেতে। জাহিন আর অয়ন্তী জারার কথা শুনে হকচকে ওঠে। যারা হাসতে হাসতে ঘর থেকে প্রস্থান করে। জাহিন আর অয়ন্তী ঠায় দাঁড়িয়ে রইল একই জায়গাতে। অয়ন্তী নিচু গলায় বলে, যাবেন না? যাব, কিন্তু তার আগে কাজটা কমপ্লিট করতে হবে। কথাটা বলেই জাহিন বেলকনির দিকে চলে যায়। অয়ন্তী ভ্রুকুচকে বেলকনির দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পরেই জাহিন 2টো গোলাপ ফুল নিয়ে এলো, একটা সাদা একটা লাল। অয়ন্তী বুঝতে পারছে না এই রাত্রেবেলা ফুল দিয়ে কী করবে লোকটা। জাহিন অয়ন্তীর সামনে এসে দাঁড়ালো। অয়ন্তী প্রশ্ন করে, ফুল দিয়ে কি করবে? জাহিন মজা করে বলে, কোন এক নারীর রেশমি কালো চুলের ভাঁজে ফুল দুটো কুচে দেওয়ার জন্য নিয়ে আসলাম।
অয়ন্তী ভ্রুকুচকে তাকিয়ে রইল জাহিনের পানে। কোনো এক নারী মানে? কে সেই নারী যে নারীর চুলের ভাঁজে জাহিন ফুল গুজে দিতে চাইছে এই সন্ধ্যাবেলায়? জাহিন অয়ন্তীর ভাবনা বুঝতে পেরে মুচকি হেসে এগিয়ে গেল ড্রেসিং টেবিলের দিকে আর কিছু একটা খুঁজে বের করে নিয়ে অয়ন্তীর কাছে আসলো। জাহিন নিজের নিকটে আসতে দেখে অয়ন্তী দু কদম পিছিয়ে যায়। তা দেখে জাহিন ভরাট গলায় বলে, স্থির হয়ে দাঁড়ান। জাহিনের কথা অনুযায়ী স্থির হয়ে দাঁড়ালো অয়ন্তী। জাহিন অয়ন্তীর কাঁধের দিকে হাত বাড়াতে অয়ন্তী মাথাটা হালকা পেছনে নিয়ে চোখ বন্ধ করে নেয়।